হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। চ্যাপ্টারটা অত বড় না, হ্যাঁ আমরা 4-5টা ক্লাসের মধ্যেই শেষ করে দিব, ছোট ছোট 4-5টা ক্লাস, 1 ঘন্টা করে 5টা ক্লাসের মাধ্যমেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমরা সবাই বলো প্রোগ্রামিং চ্যাপ্টারটা আমাদের শেষ হয়েছে? প্রোগ্রামিং চ্যাপ্টারের ক্লাসগুলো করা হয়েছে সবার? সবার কি করা হয়েছে? এক্সাম আছে শুক্রবার, এটা দিবা না পিছায় দিব? অনেকের হাফ ইয়ারলি পরীক্ষা, এয়ার চেঞ্জিং পরীক্ষা চলতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, চ্যাপ্টার 6। ওকে, সো আমি এটার পাশাপাশি একটা বইও ফলো করব। কোন বইটা? তোমাদের এনসিটিভি থেকে যে বইটা দিছে না, হ্যাঁ, এইচএসসি আইসিটি বই লিখলে সার্চ দিলেই যে বইটা পাবা সেটাই কিন্তু এনসিটিভি। আইসিটির বই কিন্তু এনসিটিভি থেকে দেয়, বুঝছো, বাংলা ইংরেজির মতো। সো ওই বই থেকেই এইচএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম জিনিসপত্র আসে, তো আমরা ওই বইটা থেকেই পড়বো। ওকে, তো আমরা ওই বইটা থেকেই পড়বো। আর এখানেও কিছুটা প্রোগ্রামিং আছে, মানে প্রোগ্রামিং এর মতো কোড করা আছে, বুঝছো। তো ওই ব্যাপারগুলো আমরা দেখবো, ভয় পাওয়ার কিছু নেই, বেশ সহজ সহজ জিনিসপত্র, বেশ সহজ সহজ জিনিসপত্র। ঠিক আছে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে আমরা একটা ডেটাবেসকে কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসটা শিখবো। এখন ডেটাবেস, দেখো তো নামটা দেখো, ডেটাবেস, নামটা কিন্তু বলে দিচ্ছে ডেটার একটা বেস। বেস মানে কি? অনেক কিছুর সমাবেশ, তাই না? তাই তো, ডেটা একটা বেস, তার মানে অনেকগুলা ডেটা নিয়ে একটা বেস তৈরি করা হয়েছে, অনেকগুলা ডেটার একটা সমাবেশ, সেই জিনিসটাই হচ্ছে ডেটাবেস। এখন এই ডেটাবেস আমরা ম্যানেজ করব যে সিস্টেমটা দিয়ে, সেটাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ডেটাবেস, ডেটার বেস, অনেকগুলা ডেটার সমষ্টি মানে কি? জাস্ট চিন্তা করবা, ডেটাবেস মানে হচ্ছে অনেকগুলা টেবিলের সমষ্টি, ওই টেবিলে বিভিন্ন তথ্য জমা থাকবে। তোমরা বেসিক বুঝে গেছো, আমরা একটু ভেতরে যাই এবার। ঠিক আছে, ডেটাবেস মানে কি? অনেকগুলা টেবিলের সমষ্টি, এক একটা টেবিলে বিভিন্ন তথ্য সুন্দর করে সাজানো থাকবে। তোমাদের রেজাল্ট দিছিল এসএসসিতে সবার, ওই তথ্যটা কেমনে ফরম্যাট করা ছিল? টেবিল আকারে না? সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, মার্কস, তারপর কি তোমার গ্রেড, তাই না? তাই তো। আচ্ছা ঠিক আছে, আমাদের রিয়েল লাইফে যখন এই কম্পিউটার ছিল না, এখানে ডেটাবেস কি লেখা আছে, হ্যাঁ, অনেক তথ্য একসাথে সঞ্চয়, এগুলো দেখবো না, এগুলো তুমি পড়ে নিলেই হবে, এগুলো তুমি পড়ে নিলেই হবে। আমরা আগে দেখি, যখন আমাদের কম্পিউটার ছিল না তখনও কিন্তু ডেটাবেস ছিল। তোমরা দোকান থেকে কেউ কি বাকিতে কিছু কিনছো কোনোদিন, বা বাকিতে খাইছো, বা দেখছো কোনোদিন যে দোকান, তুমি যখন দোকান থেকে কিছু কিনতে যাও, হ্যাঁ, ওই দোকানদার একটা হাল খাতার মধ্যে, এই যে বড় হাল খাতার মধ্যে কিছুটা লিখে রাখে যে এটা এত টাকা দিয়ে বিক্রি হয়েছে, তাই না? আর যারা বাকিতে কিনছো ওরা নিশ্চয়ই দেখছো যে তোমার নাম এবং বাকির পরিমাণ লিখে রাখতো না? ওটাই কিন্তু একটা ডেটা, একটা ডেটাবেস। ওইটা ওই দোকানের জন্য ঠিক আছে, ওই দোকানের জন্য ঠিক আছে, কারণ ওই দোকানে কয়টা কাস্টমার আর বাকিতে নেই? 100টা, 500টা, 50টা, সর্বোচ্চ হলে 100টা। ঠিক আছে, এখন চিন্তা করো, একটা দোকান না, তার একটা বিশাল বড় সুপার মার্কেট, সেখানে প্রতিদিন 5-6 হাজার 7 হাজার মানুষজন কেনাকাটা করে। ওদের তথ্য তুমি যদি ওই হাল খাতাতে রাখতে চাও, খবর হয়ে যাবে, একদম খবর হয়ে যাবে, তাই না? আবার চিন্তা করো, তুমি তোমার স্কুলে গেছো, তোমার স্কুলের অ্যাটেন্ডেন্স একটা খাতায় নিত। আমি যখন ইয়েতে ছিলাম, একদম স্কুলে ছিলাম, তখন আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য একটা অ্যাটেন্ডেন্স খাতা ব্যবহার করা হইতো।
রোল কল করতো, তখন এইভাবে দেওয়া হইতো, তাই না? তাই তো। এরপর পরীক্ষার মার্কস, সেটাও কিন্তু এভাবে একটা টেবিল আকারে, এই সাবজেক্ট রোল নাম্বার ধরো এখানে রোল নাম্বার দিছে 1 2 3 4 5 থেকে 10 পর্যন্ত, বাংলা ইংরেজি সাবজেক্টগুলা নাম্বারগুলো এভাবে হয়ে দিছে। সো এগুলা কি খাতায় করতো, তাই না? মার্কশিট। ঠিক আছে, একটা স্কুলের জন্য ব্যাপারটা ঠিক আছে, ফাইন। কিন্তু চিন্তা করো পুরা বাংলাদেশের তোমাদের এসএসসি পরীক্ষা, এই পুরা ব্যাপারটা যদি ম্যানুয়ালি করতে যায়, খবর হয়ে যাবে না? বা একটা খাতার মধ্যে যদি লিখে রাখে, খবর হয়ে যাবে না? ধরো 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিছে, ঠিক আছে, ওই 1 লাখ পরীক্ষার্থীর খাতা আমি কি দেখে তারপর এরকম একটা মোটা খাতায় লিখে রাখলাম, আচ্ছা ঠিক আছে, রেজাল্ট দিয়েও দিলাম। এখন 2 জন শিক্ষার্থী কি হয়েছে, ওদের রেজাল্টে ভুল আসছে, ওরা আবার পুনরায় আবেদন করছে, তাহলে বুঝতে পারতেছো কতটা হ্যাসেল হবে। ওই খাতা উল্টায় উল্টায় ওদের রোলে যাইতে হবে, খুঁজতে হবে, হ্যান করতে হবে, খবর মানে শেষ। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো ভর্তি, ক্লাস রুটিন, পরীক্ষার ফলাফল, উপস্থিতি, বেতন ইত্যাদি সবকিছুই কি একটা টেবিল আকারে সংরক্ষণ করা হয়। সেটা হয় খাতায় করা হয়, ওই খাতাটাই যদি ডিজিটালি কম্পিউটারে করা হয়, সেটাই কি ডেটাবেস। সেটাই কি ডেটাবেস। ব্যবসা প্রতিষ্ঠানে দেখো পণ্যের স্টক, গ্রাহকের তথ্য, লেনদেন, হিসাব, এই সবগুলাই কি ডেটাবেজে স্টোর থাকে। ইনফ্যাক্ট তোমরা যে ফেসবুক চালাইতেছো, ফেসবুকেও তোমার মতো কিন্তু কোটি কোটি ইউজার আছে, কোটি কোটি ইউজার আছে না? তোমার প্রোফাইল পিকচারটা চিন্তা করো, তোমার প্রোফাইল পিকচারে কয়টা লাইক, কে কে লাইক দিছে, হ্যাঁ কে কে লাইক দিছে, কয়জন শেয়ার করছে, কে কে কমেন্ট করছে, কি কি কমেন্ট করছে, এই সবগুলো আসলে কোথায় সংরক্ষিত আছে? কোথায়? ফেসবুকের ডেটাবেজে। বুঝছো? ফেসবুকের তোমার নামে একটা টেবিল আছে, বুঝছো? ফেসবুকের যে ওয়েবসাইটটা বা ফেসবুকের ডেটাবেজে তোমার নামে একটা টেবিল আছে, সেখানে তোমার প্রত্যেকটা পোস্ট ধরে ধরে, পোস্টের কন্টেন্ট কি, ওই পোস্টে তুমি কি কি লিখছো, কয়জন লাইক দিছে, কয়জন শেয়ার করছে, তুমি কবে পোস্ট দিছো, সব কিছু সংরক্ষিত আছে। বুঝছো? এটা কিন্তু তোমার ফোনে না, এটা কি ফেসবুকের ডেটাবেসটাই। তাহলে ডেটাবেসটা কি আসলে বুঝতে পারতেছো? অনেকগুলা তথ্য তুমি একসাথে যেখানে রাখতেছো, সেটাই ডেটাবেস। সোজা সাপটায় বলতে গেলে ডেটাবেস হচ্ছে কয়েকটা টেবিল, কয়েকটা টেবিল। বুঝতে পারছো? ডেটাবেস সম্পর্কে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র লেখা আছে। অনেক তথ্য একসাথে সঞ্চয় ও ব্যবস্থাপনার একটা উপায়। তাই তো, অনেক তথ্য। ফেসবুক কোটি কোটি ইউজার, সবার তথ্য কি একসাথে রাখতেছে, তোমার ফ্রেন্ড কয়জন, তোমার হাবিজাবি কয়জন, সব কিছু। আচ্ছা, সাধারণত কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে চালিত হয়। এই যে যেই সফটওয়্যার মাধ্যমে চালিত হয় সেটাকেই বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। আমরা আস্তে আস্তে দেখবো। সহজে তথ্য খুঁজে পাওয়া যায়, সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ডেটাবেস 2 ভাবে করা যায়। একটা হচ্ছে এই খাতা কলম, যেটা আমাদের আগে ছিল, এখনো আছে দোকানগুলায়, তুমি যদি যাও, হ্যাঁ, তাহলে দেখতে পারবা। আর আধুনিক পদ্ধতি হচ্ছে আমাদের ডেটাবেস, যেটা হচ্ছে কম্পিউটারের ডেটাবেসে আছে। তো দেখো, পুরানা পদ্ধতিতে খাতা কলমে লিখতে তো অবশ্যই সময় বেশি লাগবে, আধুনিক পদ্ধতিতে কম সময় লাগবে, ভুলের সম্ভাবনা বেশি, স্বাভাবিক। তুমি যদি খাতা কলমে করতে চাও, আধুনিক পদ্ধতিতে ভুলের সম্ভাবনা কম। ধরো তুমি কোন একটা তথ্য জানতে চাচ্ছ, ঠিক আছে, তুমি একটা দোকানের মালিক, চিন্তা করো, তুমি খাতার মধ্যে লিখে রাখছো কে কে কোন দিন কি কি কিনছে। তুমি যদি কোনো একটা তথ্য খুঁজতে চাও, খবর হয়ে যাবে, পুরোটা উল্টায় উল্টায় দেখতে হবে। কিন্তু কম্পিউটার এটা বের করা খুব সহজ। তোমরা পিডিএফ সার্চ করছো, এই পিডিএফ এর মতোই, জাস্ট সার্চ দিলে ঠাস করে চলে আসবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছে? এগুলা নোট করার কিচ্ছু নাই, এগুলা নোট করার কিচ্ছু নাই। তো এখানে খুব সুন্দর করে এই জিনিসগুলা লেখা আছে।
বুঝছো? জাস্ট পড়ে নিবা, জাস্ট পড়ে নিবা। আজকে আমাদের প্রথম ক্লাস পুরোটাই আসলে থিওরিটিক্যাল। তো প্রথমে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ডেটাবেজ কি জিনিস সেটা এখানে সুন্দর করে লেখা আছে, বুঝছো? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ওয়াগুলোয় আমরা যেটা ব্যবহার করি, ঠিক আছে? আমরা একটু দেখি। আচ্ছা, তো আমি যা বললাম সেটাই কি এখানে লেখা আছে, ওকে? এরপর ডেটাবেসটা কি? এই যে সবগুলা তথ্য, এই সবগুলা তথ্যকে একসাথেই বলা হয় ডেটাবেস। এই সবগুলা তথ্যকেই একত্রে কি বলা হয়? ডেটাবেস। আর তুমি এখন থেকে ডেটাবেস বলতে কি বুঝবা? অনেকগুলা টেবিল। ওই টেবিলগুলা কি সঞ্চয় করে? তথ্য সঞ্চয় করে, ঠিক আছে? এই টেবিলগুলা কি সঞ্চয় করে? তথ্য। ফর এক্সাম্পল, এইটা একটা টেবিল হইতে পারে। হ্যাঁ, এটা ধরো তোমার পরীক্ষার মার্কসের টেবিল। তোমার রোল নাম্বার দেওয়া আছে, মানে একটা ক্লাসের স্টুডেন্টরা যে মার্কসটা পাইছে সেটার একটা টেবিল চিন্তা করতে পারো, বুঝছো? ধরো এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে রোল নাম্বার, এখানে হচ্ছে সে বাংলায় কত পাইছে। তোমরা নিশ্চয়ই এরকম শীট দেখছো, বাংলায় কত পাইছে, ইংরেজিতে কত পাইছে, ম্যাথে কত পাইছে, ঠিক আছে? রোল নাম্বার 1 2 3 4, ধরো ওর মার্কস দেওয়া আছে, বাংলায় কত, ইংরেজি কত, হ্যান ত্যান। তো এইটা একটা ডেটা টেবিল, এটা একটা টেবিল। তো এখানে অনেক তথ্য দেওয়া আছে। এরকম একটা টেবিলে যে থাকবে এরকম না, এখানে কি কোনো একটা পরীক্ষার নাম্বার দেওয়া আছে। ধরো আরেকটা টেবিল থাকতে পারে না, যেই টেবিলে এই শিক্ষার্থীদের কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো কি? ধরো ওর রোল নাম্বার দেওয়া আছে, ওর ফোন নাম্বার, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর অ্যাড্রেস, বুঝছো? সবকিছু দেওয়া আছে। কাহিনী বুঝছো? এটা ধরো ওর কন্ট্যাক্ট। এরকম আরেকটা টেবিল থাকতে পারে যেখানে ধরো এটা ধরো ক্লাস হাফ ইয়ারলি পরীক্ষার নাম্বার। আরেকটা টেবিল থাকতে পারে যেটা কি ওর ইয়ারলি পরীক্ষার নাম্বার। আরো একটা টেবিল থাকতে পারে যেটা কি ওর ক্লাস 8 এর নাম্বার, ক্লাস 9 এর নাম্বার। সবকিছুই কিন্তু স্টোর করা আছে। তো এই সবগুলা একসাথে মিলে ডেটাবেস তৈরি করে। তোমরা গুগল শিট ইউজ করছো না? ওখানে কি টেবিল বানাইছো না? এরকম অনেকগুলা টেবিল নিয়ে কি এক একটা ডেটাবেস তৈরি হয়। কিছুটা বুঝছো? আমরা পরে দেখব। হ্যাঁ, আর এই ডেটাবেসটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য যেই সফটওয়্যার, সেটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমরা চাইলে ম্যানুয়ালি যে খাতায় করতে পারো এই টেবিলগুলো ঠিকমতো দেখার জন্য, কিংবা এগুলো কম্পিউটারের মাধ্যমেও করা যায়। যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেটাকে কি বলা হয়? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে সবাই? সাউন্ড বেশি কম? সাউন্ড তো কম হওয়ার কথা না। যাদের সাউন্ড কম তোমরা একটু হেডফোন লাগাই দেখো, ঠিক আছে? যাদের সাউন্ড কম তোমরা একটু হেডফোন লাগাই দেখো। আচ্ছা, ঠিক আছে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বুঝে গেছি। এবার চলো একটা কম্পিউটারের সিম্পলিফাইড স্ট্রাকচারটা কেমন, আমরা প্রোগ্রামিং করার সময় ওটা দেখছিলাম, তাই না? বলো, আমরা প্রোগ্রামিং করার সময়ও দেখছিলাম একটা কম্পিউটারের কি কি পার্ট থাকে। ইনপুট থাকে, আউটপুট থাকে, এটা আমরা জানি। আর মাঝখানে থাকে সিপিইউ, তাই না? বলো বলো, তাই তো? এই সিপিইউটাই কি কম্পিউটারের প্রাণ ভোমরা। এই সিপিইউর মধ্যে কি কি থাকে? কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিট কি করে? পুরা কম্পিউটারকে কন্ট্রোল করে, ওর অপারেশনগুলো কন্ট্রোল করে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট বা এএলইউ, এটা কি করে? এটা হচ্ছে গাণিতিক যত অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলা করে, তাই তো? ফর এক্সাম্পল, তুমি দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছ, দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছ, তাহলে কি হবে জানো? তুমি ইনপুট দিবা দুইটা সংখ্যা এবং তুমি জানাবা যে যোগ করতে চাচ্ছ। তাহলে এই কন্ট্রোল ইউনিট কি ইনপুটটা নিবে এবং বুঝতে পারবে সে যে তুমি দুইটা সংখ্যা
যোগ করার জন্য কম্পিউটারকে বলতেছো। এখন কোন দুইটা সংখ্যা যোগ করবা সেটা ফার্স্টে সে কি করবে জানো? সেটা ফার্স্টে সে মেমোরিতে স্টোর করবে। ফার্স্টে সে মেমোরিতে স্টোর করবে। দুইটা সংখ্যা ইনপুট দিছো, সেই দুইটাকে মেমোরিতে স্টোর করলো। তারপর মেমোরি থেকে ওই দুইটা সংখ্যা সে কি ALU এটাতে নিল, এখানে নিয়ে যোগ করবে। আউটপুটটা সে আবার মেমোরিতে রিটার্ন করবে এবং আউটপুটে দেখাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার? ইনপুট এখানে হচ্ছে তুমি ইনপুট দিবা কম্পিউটারকে, আউটপুটে আউটপুটটা দেখতে পারবা। এখন কম্পিউটারের ভেতরে যে মেইন জিনিসটা এটা হচ্ছে সিপিইউ। এখানকার মূলত তিনটা পার্ট তুমি বলতে পারো। প্রথমটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরির ভিতরে আবার দুইটা জিনিস দেখানো আছে, ওই দুইটা জিনিস আমি পরে যাইতেছি। হ্যাঁ, তো তুমি ধরো কম্পিউটারের মাধ্যমে দুইটা সংখ্যা যোগ করতেছো। আমরা কিন্তু যোগ করার প্রোগ্রাম লিখছি প্রোগ্রামিং ক্লাসে, তাই না? তো তুমি যখন ইনপুট দিবা দুইটা সংখ্যা, ধরো এ আর বি যোগ করতে চাও, তাহলে এ আর বি ইনপুট দিবা এবং তুমি যে যোগ করতে যাও সেটাও কিন্তু কম্পিউটারকে জানাইতে হবে। দিলা। এখন কন্ট্রোল ইউনিট বুঝতে পারছে যে তুমি ওকে দুইটা সংখ্যা যোগ করতে বলতেছো, তো কি করবে? দুটো সংখ্যা ইনপুট নিবে, ইনপুট নিয়ে ফার্স্টে সে মেমোরিতে রাখবে। বুঝছো? ফার্স্টে সে মেমোরিতে রাখবে। আচ্ছা, ঠিক আছে। এরপর সে বুঝতে পারছে এই দুটাকে যোগ করে আউটপুট দেখাইতে হবে। এই দুটা সে ALU তে নিবে, এখানে নিবে, এখানে নিয়ে যোগ করবে, যোগ অপারেশনটা এখানে হবে। তারপর সে আউটপুটটা আউটপুটে পাঠাবে এবং কম্পিউটারে আবার স্টোর করে রাখবে যে আউটপুট এটা হয়েছে। বুঝাইতে পারলাম সবাই? এখন এখন মেমোরির মধ্যে আবার দেখো দুইটা ইয়ে আছে, প্রাইমারি সেকেন্ডারি। দেখো দেখো, প্রাইমারি সেকেন্ডারি আসলে অনেক ভাগ আছে, বাট মোটা দাগে তুমি চিন্তা করতে পারো দুইটা ভাগ, প্রাইমারি সেকেন্ডারি। তো প্রাইমারি মেমোরি কি? তোমাদের কম্পিউটার আছে কার কার? বলো তো। প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটাই আসলে মেইন মেমোরি, র্যাম। তোমরা দেখো না 8 GB র্যাম, তোমাদের ফোনেও তো র্যাম থাকে। ফোনে কম্পিউটারে দুই জায়গায় কিন্তু র্যাম, আরেকটা হচ্ছে হার্ড ডিস্ক। 6 GB র্যাম, 8 GB র্যাম, যার র্যাম যত ভালো ও তত ফাস্ট কাজ করে। আরেকটা হচ্ছে স্টোরেজ। দেখবা অনেকের ফোনে 128 GB, 64 GB তোমাদের মেমোরি কার্ড আছে না, ওইটাই কি সেকেন্ডারি মেমোরি। বুঝতে পারছো? মেমোরি কার্ডটাই কি সেকেন্ডারি মেমোরি। সো এটা হচ্ছে, এটা হার্ড ড্রাইভ হতে পারে, হার্ড ডিস্ক ড্রাইভ, কিংবা SSD হতে পারে, তোমার নাম শুনছো নিশ্চয়ই। তারপর ফ্লপি ডিস্ক হতে পারে, সিডি, ডিভিডি, সবগুলাই কি সেকেন্ডারি মেমোরি। এই দুইটার ডিফারেন্স কি? তুমি যে কোনো কাজ যদি করতে চাও, এই যে এটা কিন্তু একটা সফটওয়্যার, বুঝছো? হ্যাঁ, এটা কি মাইক্রোসফট এজ। তুমি যে অ্যাপ চালাইতেছো, ফেসবুক বা যে কোনো কিছু চালাইতেছো, হ্যাঁ, এই সবগুলাই কি এক একটা অ্যাপ্লিকেশন না? এগুলা তুমি যখন চালাবা, এগুলা প্রাইমারি মেমোরিতে এনে তারপর চালানো লাগবে। প্রাইমারি মেমোরিতে এনে তারপর চালানো লাগবে। তুমি দেখবা মাঝে মাঝে গেমস খেলছো, র্যাম কম হলে কিছু গেম খেলা যায় না। তোমাদের ল্যাপটপে তুমি সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক, এইটা ধরো 128 GB বা 2 টেরাবাইট, 3 টেরাবাইট, 1 টেরাবাইট, 512 GB এরকম আছে সেকেন্ডারি যে মেমোরিটা। হার্ড ডিস্ক আছে 512 GB। এখন তোমার কম্পিউটারে র্যাম হচ্ছে 2 GB বা 4 GB। তুমি যদি খেয়াল করে দেখবা যে 32 GB একটা গেমই চলতেছে না। বুঝছো কেন চলতেছে না? কারণ ওই গেমটা চালানোর জন্য ওটাকে প্রাইমারি মেমোরিতে এনে তারপর চালাইতে হবে। সেকেন্ডারি মেমোরির কাজ খালি স্টোর করে রাখা, খালি জমা রাখা, আর কিচ্ছু না। বুঝতে পারছো? সেকেন্ডারি মেমোরির কাজ কি? জাস্ট তথ্যগুলা জমা রাখা, ঠিক আছে? আর সেটা যখন কম্পিউটার চলবে, ওই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য সেটা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসবে, তারপর চলবে, তারপর চলবে, ঠিক আছে? এন্ড তুমি যখন কম্পিউটারটা অফ করে দিবা, তখন প্রাইমারি মেমোরিতে কিচ্ছু থাকবে না, বা র্যামে কিচ্ছু থাকবে না। র্যাম ডান, সবকিছুই কি সেকেন্ডারি মেমোরিতে গিয়ে স্টোর হবে।
এখন আগে প্রাচীন কালে তুমি যদি সেভ না দিয়ে, এখনো হয় যাদের পুরানো আমলের কম্পিউটার আছে, সেভ না দিয়ে যদি কম্পিউটার অফ করে দাও, ধরো তুমি কিছু একটা এডিট করছো বা কিছু একটা সুন্দর করে করছো, ঠিক আছে, এগুলো আগে হইতো, একটা ওয়ার্ড ফাইল সুন্দর করে এডিট করছো, পুরাটা লেখা শেষ, তুমি সেভ দাও নাই, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তোমার ডেস্কটপটা অফ হয়ে গেছে, বুঝছো? এরপর যখন তুমি নতুন করে ওপেন করতা, দেখবা কি হয়েছে, যে ফাইলটা তুমি এত কষ্ট করে এডিট করছো ওটা হারাই গেছে। ওটা প্রাইমারি মেমোরিতে ছিল, ওটা তুমি সেভ দিলে সেকেন্ডারি মেমোরিতে যাইতো। কাহিনী কি বোঝা গেছে সবাই? তোমাদের কারোর কি এরকম হয়েছে, সেভ দাও নাই, পরে গেছে গা ফাইল? বলো তো। এখনকার কম্পিউটারগুলো আসলে একটু আধুনিক, এখন হঠাৎ করে কারেন্ট চলে গেল, হারায় যায় না, বুঝছো? ধরো ওইটা তুমি আবার যদি ওপেন করো, তাহলে বলবে তোমার এরকম একটা ফাইল, টেম্পোরারি ফাইল, এটা তুমি ওপেন করতে চাইলে ওপেন করো। রিস্টোর, হ্যাঁ এখনকার রিস্টোর অপশন আছে। ফর এক্সাম্পল ধরো আমি যদি এটাই সেভ না করে এক্সিট দিয়ে দিই, না তাহলে ঝামেলা হবে। এটা না করে আমি যদি এটা অফ করে দিতাম, ঠাস করে অফ করে দিতাম, দিব নাকি? দিব? ধরো আমি সুইচটা অফ করে দিই, না থাক, দিব? দেই দেই, ঠিক আছে, এই যে সুইচটা অফ করে দিছি, গেল গা কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু ফাইলটা সেভ করি নাই, দাঁড়াও আবার অন করি, এটাও কিন্তু একটা কম্পিউটার, এই জিনিসটাও কিন্তু একটা কম্পিউটার, বুঝছো? এখন পুরান আমলের যেগুলো ছিল সেগুলাতে আমার এই ফাইলটা ভ্যানিশ হয়ে যাবে, আমি যে লেখালেখি লিখছি এগুলো আর দেখাই যাবে না। বাট এটা যেহেতু একটু আধুনিক কম্পিউটার, ও র্যাম থেকে চলে গেছে, কিন্তু ও অটোমেটিক্যালি কি করছিল জানো, যেহেতু আমি এটা আনসেভড অবস্থায় রাখছি, ও সেকেন্ডারি মেমোরিতে কিছুটা লিখে দিছিল, কিছুটা রেখে দিছিল, যাতে করে নতুন করে যদি মানে কারেন্ট চলেও যায়, ও পরবর্তীতে বলতে পারে, দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেলসে পরবর্তীতে পড়াশোনা করবা, তো আপাতত আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা করতেছি। এই যে উইন্ডোজ কম্পিউটার, আজকে আমরা জাস্ট গল্প করব। হ্যাঁ, এখনো ধরো তুমি যদি পুরান আমলের যে পিসি গুলো আছে তোমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, সেভ না করলে যদি কারেন্ট চলে যায়, দেখবা ঠাস করে ওটা রিকভারি করতে পারতেছ না, বুঝছো? এখন দেখো এই যে নোট ফাইলটা, এটাই তো আমি ওপেন করছিলাম, এটা ওপেন করি, হ্যাঁ এই যে ওপেন হচ্ছে, এটা কি আমি সেকেন্ডারি স্টোরেজ থেকে মেইন মেমোরিতে আনতেছি, একটু টাইম লাগতেছে, খেয়াল করছো? সেকেন্ডারি স্টোরেজে ছিল, এখন সে কি প্রাইমারি মেমোরিতে আসছে, দেখছো? দ্য ফলোয়িং ডকুমেন্ট ইজ নট ক্লোজড নর্মালি অ্যাট প্রিভিয়াস টাইম, মানে কারেন্ট চলে গেছিল, এটা অ্যাবনর্মাল একটা জিনিস, এই জন্য কি করছে, তুমি কি এটা ক্লিয়ার করবা না নতুন করে ওপেন করবা? আমি এটাতেই আবার ওপেন করলাম। তোমরা কি কাহিনীটা বুঝছো, সেকেন্ডারি মেমোরি আর প্রাইমারি মেমোরির ব্যাপারটা? আমাকে সবাই বলো, বুঝছো না? বুঝছো? তো সেকেন্ডারি মেমোরি আর প্রাইমারি মেমোরির ব্যাপারটা আমরা, এই যে দেখো, মাইক্রোসফট এজ ক্লোজড আনএক্সপেক্টেডলি, রিস্টোর পেজেস, আমি একটা পিডিএফ ওপেন করে রাখছিলাম না, দেখছো? এই যে ও কিন্তু এখন র্যামে আসছে। গুগল ক্রোম দেখো, এই যে গুগল ক্রোম ব্রাউজারটা এখানে আছে, ক্যালকুলেটর গুলো এখানে আছে, এগুলো কিন্তু কোনোটাই প্রাইমারি মেমোরিতে নাই, র্যামে নাই, এগুলো কই আছে এখন? হার্ড ডিস্কে আছে। তুমি যদি একটা ক্লিক করো তাইলে সেটা কি র্যামে আসবে। তো আমি যদি রিস্টোর বাটনে দেই, দেখো আমাদের ওইটা ফেরত আসছে, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো ধরো এই সবগুলাই কিন্তু ফাইল, এই যে এটাও কিন্তু একটা ফাইল, হ্যাঁ, এই ফাইলটা যখন আমি ওপেন করছি, কই থেকে ওপেন করছি? আমার
সেকেন্ডারি মেমোরি বা হার্ড ড্রাইভ থেকে। তো আমি যদি আরেকটু দেখাই তোমাদের, কি দাঁড়াও একটু দাঁড়াও, কি রে কাজ করে না কেন, একটু দাঁড়াও আমি দেখি এখানে পাওয়ার পয়েন্ট আছে কিনা। পাওয়ার পয়েন্ট, এই তো পাওয়ার পয়েন্ট আছে। আচ্ছা দেখো, তোমরা সবাই পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করছো তো, করছো না? পাওয়ার পয়েন্ট, এটা পাওয়ার পয়েন্টের এটা একটা ফাইল, বায়োলজি ফাইল। হ্যাঁ, এই যে বায়োলজি চ্যাপ্টার 4 জীবন ও শক্তি পার্ট 3, এটা একটা ফাইল। এটা কই স্টোরড আছে? সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে। তুমি যদি এখন ক্লিক করো, তুমি ওপেন করলা, কই ওপেন করলা বলো? এখন কিন্তু ও কোথায় আসছে? প্রাইমারি মেমোরিতে চলে আসছে। এখন তুমি এডিট করতেছো, ধরো কিছু একটা লিখলা, হ্যান ত্যান কিছু একটা লিখলা, এটা কোথায়? এটা কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, বুঝছো? এখন তুমি যদি সেভ করো, দেখো ফাইল, তারপর সেভ, সেভ করছো, সে সেকেন্ডারি মেমোরিতে গিয়ে স্টোর হয়েছে। কাহিনীটা বুঝছো সবাই? আমি জানি অনেকের কাছে ব্যাপারগুলো খুব হাস্যকর লাগতেছে, ভাই এগুলো তো জানি, তারপরেও জাস্ট দেখানোর জন্য। সো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই ব্যাপারগুলো আমরা বুঝলাম, ঠিক আছে? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। হ্যাঁ, সো এখানে এই জিনিসটাই লেখা আছে, জাস্ট একটু পড়ে নিবা। কম্পিউটারের মেমোরি ও ফাইল, জাস্ট পড়ে নিলেই বুঝতে পারবা, পড়ে নিলেই বুঝতে পারবা, ঠিক আছে? এবার চলো আমাদের ডেটাবেস। ডেটাবেস নিয়ে আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে। ডেটাবেস কি? অনেকগুলা টেবিলের একটা সমষ্টি। ডেটাবেস কি? অনেকগুলা টেবিলের একটা সমষ্টি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডেটাবেস মূলত মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা এমসিকিউ এখান থেকে আসবে। ডেটাবেসকে মূলত মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস, আর একটা হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস আর এটা হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। এখান থেকে একটা এমসিকিউ আসবে, শিওর থাকো। এখন রিলেশনাল ডেটাবেস, এটাই আমাদের আলোচনার মূল টপিক। নো এসকিউএলটা আমরা পরে দেখব, তবে আমাদের মেইন যে জিনিসটা সেটাই কি? রিলেশনাল ডেটাবেস। তো রিলেশনাল ডেটাবেস এটা মানে কি? নাম শুনতে বুঝতেছো, রিলেশন মানে সম্পর্ক। ডেটাগুলোর মাঝে একটা সম্পর্ক থাকবে, তাই না? ডেটাগুলোর মাঝে একটা সম্পর্ক থাকবে, তাই তো? আচ্ছা, তো রিলেশনাল ডেটাবেসটা কি আমি তোমাদের একটু বুঝাই। রিলেশনাল ডেটাবেসটা কি আমি তোমাদের একটু বুঝাই। চিন্তা করো, একটা স্কুল, ওই স্কুলের সব স্টুডেন্টদের বিভিন্ন তথ্য বা ডেটাগুলো নিয়ে আমি একটা ডেটাবেস বানাবো। ক্লিয়ার? সব স্টুডেন্টদের তথ্য নিয়ে আমরা একটা ডেটাবেস বানাবো। তো ধরো আমরা এরকম বিশাল একটা টেবিল বানাইলাম, বিশাল একটা টেবিল, যেখানে একটা টেবিলের মধ্যেই আমি সবগুলা স্টুডেন্টের সব ডেটা রাখবো। তাহলে কি কি রাখতে হবে আমাকে বলো, একটু বুঝো কি কি রাখতে হবে। আমরা দেখি কি কি রাখা যায়। ডেটাবেস মানে কি টেবিল, আর কিচ্ছু না, বুঝছো? ডেটাবেস মানে কি টেবিল। হ্যাঁ, ওই টেবিলে কি থাকবে? কলাম থাকবে আর রো থাকবে, ঠিক আছে? ওই টেবিলে কি থাকবে বলো তো? কলাম থাকবে আর রো থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তো প্রথমত কি থাকবে? ক্লাস। কোন ক্লাস? ধরো ক্লাস 6, 7, 8, 9 সব তো হইতে পারে। ধরো ক্লাস 1 থেকে শুরু, ক্লাস 1, 2, 3 পর্যন্ত। ক্লাস 1, ফার্স্ট তুমি 1 এর স্টুডেন্টগুলো সব লিখলা। তারপর কি থাকবে? ক্লাস 1 এর স্টুডেন্টগুলোর রোল, নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর ওর বাসার ঠিকানা, তারপর ওর ফোন নাম্বার, ওর ইমেইল, ও ক্লাস 8 এর বার্ষিক পরীক্ষায় কত পাইছে, ও ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষায় কত পাইছে,
ও ক্লাস 6 এর বার্ষিক পরীক্ষায় কত পাইছে, কোন সাবজেক্টে কত পাইছে। বুঝতে পারতেছো ব্যাপারটা একটা হিউজ ক্যাচাল লেগে যাবে না? চিন্তা করো একটা স্কুলের ডেটাবেস তুমি যদি বানাইতে চাও, ক্লাস 1 ধরো রোল 1, হ্যাঁ আমি নাম দিলাম, ধরো কি নাম দিব, আমার নামই দিই রাখি। এখন আমি ওর সব তথ্য জমা রাখতে চাইতেছি, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস। তাহলে চিন্তা করো ওর প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার দিতে হবে, গ্রেড দিতে হবে, কি অবস্থা, পুরো একদম হিজিবিজি লেগে যাবে না? তাহলে ব্যাপারটা দেখছো, তুমি যদি একটা বিশাল টেবিল রাখো তাহলে ব্যাপারটা খুবই কমপ্লেক্স হয়ে যায়। আমরা এইটা না করে বরঞ্চ সুন্দর একটা কাজ করি, তারপর আরো অনেক কিছু, ওর ক্লাস টিচার কে, ও কোন কোন ক্লাস করবে, এগুলো তো রাখতে হবে। আমরা বরঞ্চ এরকম না করে কি করি, ছোট ছোট কয়েকটা টেবিল বানাই। একটা টেবিল বানাইলাম স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফো, যেখানে ওর খালি কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে, বুঝছো? ওর নাম, ওর বাবার নাম, ফোন নাম্বার, ইমেইল, বাসার অ্যাড্রেস। সো এরকম কয়েকটা জিনিস আমরা রাখলাম। ঠিক আছে, তারপর আরেকটা টেবিল বানাইলাম ওর হাফ ইয়ারলি পরীক্ষার মার্কস। ঠিক আছে, ওর ক্লাস টিচার, এভাবে করে অনেকগুলো ছোট ছোট টেবিল বানাইলাম। এরপর এদের মাঝখানে একটা রিলেশন দিয়ে দিলাম যে এই স্টুডেন্টের হাফ ইয়ারলির মার্কস এটা, দ্বিতীয় জনের এটা, একটা সম্পর্ক। তোমরা সেট ও ফাংশনে অন্যই পড়ছো না, ওরকম ওরকম। তাহলে আমি বড় টেবিল না করে কি করলাম, ছোট ছোট অনেকগুলা টেবিল বানাইলাম, তারপর তাদের মাঝখানে বিভিন্ন রকম সম্পর্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এতে সুবিধা যেটা হবে, টেবিলগুলো ছোট ছোট থাকবে, সম্পর্কের মাধ্যমে তুমি চাইলে যা খুশি করতে পারবা। এই ধরনের ডেটাবেসকেই বলা হয় রিলেশনাল ডেটাবেস। কি বলা হয়? রিলেশনাল ডেটাবেস। তো রিলেশনাল ডেটাবেস কি আসলে? অনেকগুলা টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস, যেখানে প্রত্যেকটা টেবিলের মাঝে কি সম্পর্ক আছে। বুঝতে পারছো সবাই? আমাকে বলো। ঠিক আছে, এখন এই যে একটা টেবিলে দেখো কি থাকে, সবার উপরে যেটা, সেটা কি হেডার না? সেখানে কোনো তথ্য নাই, কোনো স্পেসিফিক স্টুডেন্ট সম্পর্কে কোনো তথ্য নাই, হেডার। উপরের যেই রোটা আছে দেখো, এগুলো কলাম। হ্যাঁ, এগুলো কলাম, তোমরা ম্যাট্রিক্স নির্ণয় করে পড়ে আসছো। এগুলা কি রো? হ্যাঁ, কলামের একদম সবার উপরে যেটা, এটাকে বলা হয় হেডার, টেবিল হেডার। হ্যাঁ, কোন ধরনের তথ্যগুলো আছে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কলাম। আর দেখো এই যে একটা রো, সেটা আসলে একটা স্টুডেন্ট রাকিবের বিভিন্ন তথ্য দেওয়া আছে, তাই না? তাহলে এই যে এক একটা রো, প্রত্যেকটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। তার মানে তোমার তথ্য রেকর্ডেড আছে এখানে, বুঝছো? এটা কি এক একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা আমার রেকর্ড। পরের রোটা কি আরেকজনের রেকর্ড। বুঝতে পারছো? আর এই যে এক একটা, এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট বা ভ্যালু। হ্যাঁ, রেকর্ড, এটা ধরো রেকর্ড 1, এটা ধরো রেকর্ড 2। রেকর্ড 2 এর মায়ের নামের যে অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে ওর মায়ের নাম, ধরো কিছু একটা। ক্লিয়ার? ভাইয়া রিডিং পড়বো কোন বই থেকে? যে কোনো বই থেকে পড়লেই হবে। আমি এনসিটিভির যে বইটা সেটা থেকে পড়তেছি। ক্লিয়ার? বুঝতে পারছো? এগুলাই সুন্দর করে লেখা আছে, খেয়াল করো। এই যে এগুলা, একটা ডেটাবেজের টেবিলের দুইটা অংশ থাকে, টেবিল হেডার ও টেবিল বডি। ঠিক আছে, আচ্ছা।
তোমরা প্রোগ্রামিং যখন আমরা শিখছি তখন ডেটা টাইপ পড়ছিলাম, মনে আছে? আমরা যেই তথ্যটা সংরক্ষণ করতেছি তার টাইপ কেমন, সেটা কি ইন্টিজার, ফ্লোট, ডাবল, নাকি ক্যারেক্টার, নাকি স্ট্রিং? মনে আছে নিশ্চয়ই, মনে আছে নিশ্চয়ই, সবার মনে আছে না? তার মানে এই যে ভ্যালুগুলা, ক্লাস এটার ডেটা টাইপ কেমন হবে, রোল এটার ডেটা টাইপ কেমন হবে, নেম এটার ডেটা টাইপ কেমন হবে, ফাদার্স নেম, এখানে যেই ভ্যালুটা বসবে তার ডেটা টাইপ কেমন হবে, সেটা তো আমাদের জানতে হবে। আমি যখন ডেটাবেস বানাবো তখন আমাকে তো বলে দিতে হবে যে এটার ডেটা টাইপ কি হবে, এটার ডেটা টাইপ কি হবে, তাই না? সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেও এরকম অনেকগুলা ডেটা টাইপ আছে, আমরা ডিটেলসে পরে শিখব। আপাতত জাস্ট একটু দেখে নিই, আমরা ডিটেলসে শিখব। দেখো, আমাদের সি প্রোগ্রামিং এ যেরকম কিছু ডেটা টাইপ ছিল ওই সবগুলাই কিন্তু ডেটাবেসেও আছে। টেক্সট মানে বুঝতেছো, ওই যে নাম, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, দশমিক যুক্ত সংখ্যা বা ডেসিমাল নাম্বার, তারিখ ইত্যাদি। আমরা একটু পরে ডিটেলসে শিখব। ফর এক্সাম্পল, এই যে দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, তোমরা কি খেয়াল করছো? এই টেবিলটাকেই তুমি একটা ডেটাবেস চিন্তা করতে পারো। এই টেবিলটাকেই কি তুমি একটা ডেটাবেস চিন্তা করতে পারো। হ্যাঁ, তাহলে এই ডেটাবেসের এটাকে আমরা কি বলবো? হেডার, টেবিল হেডার। নিচের পার্টটুকু কি? টেবিল রেকর্ড। রেকর্ড এখানে কয়টা রেকর্ড? টেবিল বডি কয়টা রেকর্ড আছে? 4টা রেকর্ড আছে, তাই না? আমাকে বলো, 4 জন স্টুডেন্টের রেকর্ড, তাই তো? প্রথমটাই কি? শিক্ষার্থীর নাম, এটা কি টেক্সট টাইপের। রোল নাম্বার পূর্ণ সংখ্যা, শ্রেণী পূর্ণ সংখ্যা, শাখা টেক্সট, অভিভাবকের নাম টেক্সট, ফোন নাম্বার টেক্সট। টেক্সট না দিয়ে নাম্বার দিলে হইতো। কাহিনী বুঝতে পারলা সবাই? ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে এই টেবিলগুলাই কি? ডেটাবেস। এরকম অনেকগুলা টেবিল নিয়ে কি একটা ডেটাবেস তৈরি হয়। সো এখানে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সারিকে ইংরেজিতে কি বলে? রো। আর এগুলাকে রেকর্ড বলা হয়। ডেটাবেসে প্রত্যেকটা সারিকে কি? এক একটা রেকর্ড। কারণ এক একটা মানুষের বা এক একটা জিনিসের তথ্যগুলা রেকর্ডেড আছে ওখানে, কি রেকর্ড বলা হয়। ঠিক আছে? আর টেবিলের প্রত্যেকটা ঘরকে কি বলা হয়? ফিল্ড। বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে ডেটাবেস মানে টেবিলগুলো আমরা বানাবো, মডিফাই করব, একটার সাথে আরেকটা কানেক্ট করব, একটার সাথে আরেকটা রিলেশন বানাবো, এই পুরা কাজটা যার মাধ্যমে করা হয় সেটাকে কি বলা হয়? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম অনেকগুলা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ, যার মধ্যে কিছু পরিচিত জিনিসপত্র নাম দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেস কারা? আমাকে বলো। এগুলোর নাম মনে রাখতে হবে। ওরাকল, মাই এসকিউএল, এগুলো তোমরা শিখবা ইন ফিউচারে যদি কম্পিউটার সায়েন্স পড়ো, ভালো করেই শিখবা। মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেস এসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস আর এসকিউএল লাইট। ঠিক আছে? এগুলার মধ্যে মাইসিকিউএল, পোস্টগ্রেস আর এসকিউএল লাইট হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স। তোমরা কি জানো ওপেন সোর্স মানে কি? এগুলো তুমি ফ্রিতে ব্যবহার করতে পারবা, ফ্রিতেই ব্যবহার করতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু ধরো তুমি ওরাকল ডেটাবেস ব্যবহার করলা, তুমি কি জানো যত ধরনের ওয়েবসাইট বা যা কিছু আছে সব কিছু বানানোর জন্য একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবেই লাগবে। তোমরা যে ক্লাস করতেছো এসিএস প্ল্যাটফর্মটায়, তোমরা যখন ভর্তি হইছো তোমার বিভিন্ন তথ্য নিছে না? তোমার নাম, ফোন নাম্বার থেকে শুরু করে, তারপর তোমাকে একটা অ্যাক্সেস কোডও দিছে না? এই সবগুলাই কি কোথায় স্টোর করা আছে? অপর ভাইয়ের মাথায় স্টোর করা আছে? না, ওগুলা কি একটা ডেটাবেজে স্টোর করা আছে। কাহিনী বুঝছো? সো তোমার নামেও কি এরকম একটা টেবিল আছে, বা এরকম অনেকগুলা টেবিল আছে, যেই টেবিলের কোনো একটা কলামে, কোনো একটা রেকর্ডে তুমি আসো। এই যে ধরো এখানে তুমি আসো,
তোমার নাম, সব ইনফো, তুমি কোন কোন সাইকেলে আসো, কোথায় আসো, কি আসো, সব কিছু কি ওখানে আছে। তার মানে তুমি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছু বানাইতে গেলে একটা ডেটাবেস লাগবেই। এখন তুমি যদি এই ওপেন সোর্স গুলো ব্যবহার করো তাহলে তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু তুমি ধরো ওরাকলের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা ব্যবহার করো, তাহলে ওরাকলকে তোমার টাকা দেওয়া লাগবে। বুঝতে পারছো? ওরাকলকে কি টাকা দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, আমরা একটু দেখি। নাল ভ্যালু। নাল ভ্যালু মানে কি? কোন জিনিসের ভ্যালু তুমি জানো না, অজানা আছে, হ্যাঁ অজানা আছে, তখন সেটাকে আমরা নাল দিয়ে অ্যাসাইন করি। কি দিয়ে অ্যাসাইন করি? নাল দিয়ে। ফর এক্সাম্পল, ধরো ধরো তুমি যখন এসিএস এ লগ ইন করলা, তোমার বিভিন্ন তথ্য চাইছে না? ধরো ওখানে আমি একটা ফিল্ড নিলাম, তোমার বাবার নাম, তোমার বাবার নাম, সেটা আমি অপশনাল রাখলাম। তোমরা গুগল ফর্ম পূরণ করছো তো? করছো না? ওখানে কিন্তু সব ফিল্ড ম্যান্ডেটরি থাকে না, কিছু কিছু ফিল্ড থাকে অপশনাল। ধরো তুমি কোন একটা ফিল্ড যেটা অপশনাল ফিল আপ করলা না, ওকে, তার মানে ওটা তো আমি জানি না। ফিল্ড বলতে কি বুঝছো? আচ্ছা, তোমরা কি গুগল ফর্ম কেউ সার্কুলেট করছো? গুগল ফর্মও কিন্তু এক একটা ডেটাবেস, যেখানে একটা টেবিল তৈরি হয়। তোমরা কেউ গুগল ফর্ম বানায় তোমার ফ্রেন্ডদের মাঝে? আচ্ছা, সবাইকে একটা হোমওয়ার্ক দিই, তুমি একটা গুগল ফর্ম বানাবা, না পারলে ইউটিউব দেখে বানাবা, হাউ টু ক্রিয়েট এ গুগল ফর্ম, সম্পূর্ণ ফ্রিতে বানাবা। ঠিক আছে? একটা গুগল ফর্ম ক্রিয়েট করবা, তারপর তোমার 10টা বন্ধুরে বলবা তারপর তোমার 10টা বন্ধুকে বলবা, কি বলবা? তোমার ওই গুগল ফর্মটা ফিল আপ করতে। ফিল আপ করার পর দেখবা তোমার কাছে যে রেসপন্সটা আসছে সেটা একটা টেবিল আকারে আসছে, সেটা একটা টেবিল আকারে আসছে, ওটাই কিন্তু এক একটা ডেটাবেস। বুঝছো? এখন তুমি যে কোশ্চেনগুলো আস্ক করছো, হ্যাঁ, কিংবা ধরো তোমরা এমসিকিউ পরীক্ষা দাও, ওটাও কিন্তু একটা ডেটাবেস। ডেটাবেস থেকে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের কাছে আসে, তুমি ফিল আপ করো, ওই অ্যান্সারগুলো কি আবার ডেটাবেসে ফেরত যায়। ধরো তুমি কোনো একটা অপশন স্কিপ করলা, তাহলে সেই অপশনটা কি ডেটাবেসে কি হিসেবে যাবে? তো অজানা রাশি না, তাই তো? সো কোনো ফিল্ড দেখো লেখা আছে, অনেক সময় ডেটাবেজের টেবিলে কিছু কিছু রেকর্ডে কোনো কলামের মান যদি অজানা থাকে সেখানে নাল ব্যবহার করা হয়। বুঝতে পারছো সবাই? এখানে সুন্দর করে লেখা আছে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে, অনেক সময়, আরে কি হলো, হ্যালো, অনেক সময় ডেটাবেজের টেবিলে কিছু কিছু রেকর্ডে কোনো কলামের মান অজানা। বুঝতে পারছো? ওগুলাকে কি আমরা নাল দিয়ে অ্যাসাইন করি, নাল। ঠিক আছে? ওকে, সো নাল ভ্যালু কি আমরা বুঝছি, যেটার মান আমি জানি না, ওটাকে জাস্ট নাল দিয়ে প্রকাশ করা হয়। ওটাকে কি নাল দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এইবার চলো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে যাব, এইটাকে বলা হয় প্রাইমারি কি। কি বলা হয়? প্রাইমারি কি। প্রাইমারি কি। আচ্ছা, ধরো আমাদের ক্লাস 6 এর, হ্যাঁ ক্লাস 6, আসলে ক্লাস 6 না, তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার, ক্লাস 11, ক্লাস 11 এর একটা টেবিল আছে। এই টেবিলের নাম কি? ক্লাস 11 স্টুডেন্টস কন্টাক্ট ইনফো। এই টেবিলের নাম কি? ক্লাস 11 স্টুডেন্টস কন্টাক্ট ইনফো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সো ক্লাস 11 এ ধরো তোমার স্কুলটা, তোমার স্কুলের তোমার সেকশন, আমি সুন্দর করে একটা নাম দিলাম, ক্লাস 11 সেকশন এ স্টুডেন্টস কন্টাক্ট ইনফো। টেবিলগুলোর নাম কিন্তু এরকমই সুন্দর সুন্দর হয়, বড় হয়। তোমরা যখন অনেক বড় হবা, যখন কম্পিউটার সায়েন্টিস্ট হবা বা সফটওয়্যার ডেভেলপার হবা, তখন এগুলো দেখবা
কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, তাহলে এখানে কি কি ফিল্ড থাকতে পারে? ধরো রোল, তারপর নেম, তারপর ধরো তোমার ফোন নাম্বার, হ্যাঁ, তারপর ধরো বাসার অ্যাড্রেস, তারপর ইমেইল, ঠিক আছে, তারপর আর কি, তারপর ধরো তোমার আর কি লিখবা, বাবার নাম, ফাদার্স নেম, আর দিলাম না। ঠিক আছে, তাহলে এগুলা কি এক একটা কলাম বা এক একটা ভ্যালু, অ্যাট্রিবিউট বলে। আচ্ছা, তো এখানে ধরো অনেকগুলো স্টুডেন্ট আছে, ধরো 50 জন স্টুডেন্ট আছে, তাহলে এখানে কি 50টা রেকর্ড হবে না? বলো, 50টা রো হবে, 50টা রো হবে বা 50টা রেকর্ড, তাই তো? রোল নাম্বার 1 2 3 4। নেম ধরো রাকিব, সাকিব, আকিব, দুইজনের নাম তো সেম হইতে পারে, বা আরেকজনের নাম ধরো রাকিব, হইতেই পারে। একটা ক্লাসে তোমার নামের আরেকজন থাকতে পারে না? থাকতেই তো পারে। ফোন নাম্বার হ্যান ত্যান, দুজনের ফোন নাম্বার সেম হইতে পারে, হইতেই পারে। দুইটা ভাই এক ক্লাসে পড়তে পারে না, তাদের দুজনের সেম ফোন নাম্বার তো হইতেই পারে। অ্যাড্রেস, ইমেইল, দুজনের ইমেইলও সেম হইতে পারে, দুজনের বাপের নামও সেম হইতে পারে, স্বাভাবিক, দুই ভাই যদি এক ক্লাসে পড়ে। এখন কোন ফিল্ডটা দেখেন কি কি ফিল্ড আছে? ফিল্ড বলে বা অ্যাট্রিবিউট বলে, বুঝছো? এই যে কলামগুলা, এগুলাকে বলা হয় কি? ফিল্ড বা অ্যাট্রিবিউট। কি কি ফিল্ড আছে? রোল, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, ফাদার্স নেম। কোন ফিল্ডটা দিয়ে আমি যে কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? বলো তো কোন ফিল্ডটা দিয়ে আমি প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? আমি কি নাম দিয়ে করতে পারবো? ফর এক্সাম্পল, আমি যদি বলি রাকিবের ফোন নাম্বার কত, হবে না কিন্তু, কারণ রাকিব তো দুজনেই থাকতে পারে। কিন্তু এই যে রোল নাম্বার, আমি বলে দিলাম রোল নাম্বার গুলা ইউনিক, তখন কি হবে জানো? এই রোল নাম্বার গুলা ইউনিক, এই ইউনিক রোল নাম্বার গুলা দিয়ে আমরা কি করতে পারি? প্রত্যেকটা ফিল্ডকে, প্রত্যেকটা রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারছো? তাহলে যেই ফিল্ডটা দিয়ে আমি প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি, সেই ফিল্ডটাকে বলা হয়, কি বলা হয়? প্রাইমারি কি। কি বলা হয়? প্রাইমারি কি। ঠিক আছে, তোমরা সবাই কি বুঝছো? বলো, তোমরা সবাই কি বুঝছো? তাহলে প্রাইমারি কি কি? তুমি যেই ফিল্ডটা দিয়ে প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো, প্রত্যেকটা রেকর্ডে যেই ফিল্ডের ভ্যালু আলাদা, সেটাই কি প্রাইমারি কি। তোমরা ওই যে গ্রুপ অ্যাক্সেস কোড পাইছো না যখন ভর্তি হয়েছে সিএসএ? ওই গ্রুপ অ্যাক্সেস কোডটা কি প্রত্যেকটার জন্য ইউনিক, বুঝতে পারছো? ওটাও না, তোমাদের একটা আইডি, ইউনিক আইডি দেওয়া থাকে, প্রত্যেকের এগেইনস্ট একটা ইউনিক আইডি দেওয়া থাকে। তোমরা যদি খেয়াল করো, তোমাদের ফেসবুক প্রোফাইলে যদি যাও, তোমাদের প্রোফাইল লিঙ্কটা যদি কপি করো, একটা ইউনিক নেম থাকে না? সবার থাকে না? ওটাই কি প্রাইমারি কি। তোমার প্রোফাইলের জন্য প্রাইমারি কি, ওটা খালি তোমারই থাকতে পারবে, আর কারো থাকতে পারে না। তুমি চাইলে এডিটও করতে পারো। তোমরা কেউ কি এডিট করছো ফেসবুক প্রোফাইলের যে নেমটা? www.facebook.com, তারপর ওইটা নিলে তোমার প্রোফাইল যে এখানে যেটা থাকে, আমারটা মনে হয় আর এ কে অনেকগুলো আই দিছিলাম, কয়টাই ভুলে গেছি, 4টাই মনে হয়, তারপর ডট হাসান, ফেসবুক দিয়ে তারপর এটা লিখলে কি, এটা তোমার ইউনিক ইউজার নেম। কিংবা ইনস্টাগ্রাম যারা চালাও, তোমাদের একটা ইউনিক ইউজার নেম থাকে, ওইটাই কি প্রাইমারি কি। ওটা দিয়ে তোমার কি রেকর্ডটা বের করে ফেলা যায়। ঠিক আছে, তোমার লিঙ্ক যেটা। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে ধরো এই যে আমরা প্রাইমারি কি দেখলাম, এই যে কাস্টমার আইডি, দেখো এখানে একটা টেবিল আছে, টেবিল কাস্টমারের টেবিল। এখন দেখো কি কি অ্যাট্রিবিউট আছে, কি কি কলাম আছে? কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল। তো কোনটা দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে? এই কাস্টমার আইডি। বুঝতে পারছো? তোমরা কি ই কমার্স সাইটগুলোয় অর্ডার করছো?
ফুডপান্ডা, দারাজ, চালডাল, অ্যামাজন, এই টাইপের যত আছে ই কমার্স সাইট, ওই প্রত্যেকটায় তুমি যখন একটা অ্যাকাউন্ট খোলো, ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্ট একটা ইউনিক কাস্টমার আইডি দেওয়া হয়। বুঝতে পারছো? সেটাই ওই টেবিলটার প্রাইমারি কি। ওই কাস্টমার আইডি দিয়ে তোমাকে আলাদাভাবে চিনতে পারবে, তোমার নাম দিও না, ফোন নাম্বার দিও না, অন্য কিছু দিও না। ঠিক আছে? এই যে এখানে দেখো, তাইলে প্রাইমারি কির সবচেয়ে ইম্পর্টেন্ট, ধরো কোনো একটা ফিল্ড প্রাইমারি কি কখন হইতে পারবে? যখন তার সবগুলা ভ্যালু ইউনিক, প্রত্যেকটা রেকর্ডে তার ভ্যালু ইউনিক। তাহলে কোনো একটা ফিল্ড বা কোনো একটা কলাম প্রাইমারি কি হওয়ার শর্ত কি বলতো? প্রাইমারি কি হওয়ার শর্ত কি? ইউনিক ভ্যালু থাকতে হবে। কি থাকতে হবে? দুইটা রেকর্ডের একটা সেম ভ্যালু হওয়া যাবে না। দুইটা রেকর্ডের একটা সেম ভ্যালু হওয়া যাবে না। বুঝাইতে পারলাম? আমাকে বলো, সবাই কি বুঝছো? আচ্ছা, এবার আমরা মজার একটা জিনিসে যাব। এবার যেই কনসেপ্টটায় যাব, এটাকে বলা হয় কম্পোজিট কি। সবাই প্রাইমারি কির কনসেপ্টটা বুঝছি? এবার আমরা যেই জিনিসটা যাব সেটাকে বলা হয় কম্পোজিট কি। আচ্ছা, ধরো একটা স্কুল বা একটা কলেজ যেখানে ক্লাস 11 আছে আর 12 আছে। কি আছে বলো? ক্লাস 11 আছে আর 12 আছে, কোনো সেকশন ফেকশন নাই, কোনো সেকশন ফেকশন নাই। এখন ওই কলেজের সবগুলা স্টুডেন্টের ডেটা আমি একসাথে দিলাম। বুঝছো? 11, 12 সবগুলার ডেটা কি আমি একসাথে দিলাম। তাহলে কাহিনীটা কি হবে? ক্লাস 11 তার একটা রোল 1 থাকবে, ক্লাস 12 তারও তো কিন্তু রোল 1 থাকবে, তাই না? আমাকে বললো তো, তাইলে আমি কি রোল নাম্বার দিয়ে আর ইউনিকলি ওকে আইডেন্টিফাই করতে পারলাম? বলো তো। ক্লাস 11, 11, 11, 11, তারপর ধরো এখান থেকে ক্লাস 12, এখানে একটা ফাঁকা দিয়ে আমি ক্লাস 12 শুরু করলাম। ঠিক আছে? ধরো এখান থেকে ক্লাস 12 শুরু হইল। ক্লাস 12 রোল নাম্বার 1, তার নাম ধরো অপার, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল হইল। ক্লাস 12 রোল 2, এটা মনে করো অভি দাদা। এখন আমাকে বলো, এই যে টেবিলটা, এই টেবিলটায় তুমি কি রোল নাম্বার দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা প্রত্যেকটা রেকর্ডকে? বলো, প্রত্যেকটা রেকর্ডকে তুমি কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা? না। তুমি যদি রোল নাম্বার 1 এদিকে আসো তো, তাহলে ও চলে আসবে, ও চলে আসবে, ইউনিকলি তো আইডেন্টিফাই হইল না। আর যদি ক্লাস 11, 12 না থেকে 6, 7, 8ও থাকতো, তাহলে প্রত্যেকটা ক্লাসের রোল নাম্বার 1 চলে আসতো, ইউনিকলি তো আইডেন্টিফাই হইল না। তুমি কি ক্লাস আর নাম এই দুইটা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা? না। কারণ ক্লাস 11 এও রাকিব থাকতে পারে, 12 এও রাকিব থাকতে পারে, তাই না? তুমি যদি ক্লাস আর রোল নাম্বার এই দুইটা একসাথে কম্বাইন করো, এই দুইটা একসাথে কম্বাইন করো, ক্লাস 11 এর রোল নাম্বার 1 চলে আসো, ধরো কোনো সেকশন ফেকশন নাই, তাহলে এই দুইটা দিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছো। পারতেছো? পারতেছো? ক্লাস আর রোল এই দুইটা দিয়ে তুমি প্রত্যেকটা রেকর্ডকে, প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছো, তাই না? কথা হচ্ছে এরকম, ধরো সবগুলা রেকর্ডকে এক একটা স্টুডেন্ট চিন্তা করো, সবাই রে ডাইকে তুমি হল রুমে নিয়ে গেছো, অডিটোরিয়ামে বা মাঠে নিয়ে গেছো। এবার তুমি একটা আইডেন্টিটি, একটা পরিচয়ে ডাকবা, এবং ডাকলে একজনই আসবে। বুঝতে পারছো? ফর এক্সাম্পল, আমি সবাইকে ডাকলাম, আমি যদি বলি রোল 1 সামনে আসো, তাহলে কি একজন আসবে? না, 11 এরও আসবে, 12 এরও আসবে। আমি যদি বলি রাকিব নাম যারা আছে চলে আসো, একাধিক মানুষ আসতে পারে না? পারে তো। আমি যদি বলি ক্লাস 11 এর রোল 1 আসো, তাহলে একজনই আসবে। ক্লাস 11 এর রোল 10 আসো, একজনই আসবে। তাহলে এই দুইটা দিয়ে তুমি প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছো।
সো কখনো যদি এরকম হয় কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে গেলে একাধিক কলাম লাগে, তখন ওই সবগুলা কলামকে একসাথে বলা হয় কম্পোজিট কি। তো এই দুইটা মিলে কি তৈরি করে? কম্পোজিট কি। দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। যদি একটা হয় তাহলে প্রাইমারি কি, যদি একের অধিক হয় তাহলে কি? কম্পোজিট কি। তোমরা কি বুঝছো? আমাকে বলো। সো এই জিনিসটাই এখানে সুন্দর করে লেখা আছে, তুমি যেই বই পড়ো না কেন। হ্যাঁ দেখো লেখা আছে, প্রাইমারি কি হচ্ছে টেবিলের একটা নির্দিষ্ট কলাম যেটা দিয়ে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে প্রাইমারি কি আমরা বুঝলাম। ঠিক আছে, এখন তুমি যদি একটা ডেটাবেস বানাইতে চাও, তাই না? শুরুতে ধরো তুমি একটা ডেটাবেস বানাবা। একটা ডেটাবেস বানাইতে হলে ওখানে কি কি কলাম থাকবে, এবং কলামের ভ্যালুগুলা কি টাইপের এবং কোনটা প্রাইমারি কি, এগুলো সব বলে দিতে হয় কম্পিউটারকে। আমরা পরে দেখব, আমরা যখন ডেটাবেস বানাবো, ডেটাবেস বানানো মানে কি? টেবিল বানানো, তখন আমরা শিখে নিব এগুলো। ঠিক আছে, তাহলে প্রাইমারি কি কম্পোজিট কি বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা স্যার এগুলা জাস্ট রিডিং পড়ে নিবা, ঠিক আছে? বাংলাদেশের সরকারের কাছে, তোমাদের তো এনআইডি কার্ড নাই, যাদের 18 বছরের বেশি হয় তাদের সবার একটা এনআইডি কার্ড দেওয়া হয়। পুরা বাংলাদেশের এখন কত কোটি? 20 কোটি মানুষ বা 17 কোটি মানুষ, ওদের সবার একটা ডেটাবেজ আছে, বুঝছো? ওই ডেটাবেজে প্রাইমারি কি হিসেবে থাকে ওদের যে এনআইডি নাম্বারটা, এটা ইউনিক। বুঝতে পারছো? সবার ইউনিক থাকে, বুঝছো? কারণ নাম দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারো না। বাংলাদেশে সাকিব নামের 1 লক্ষ লোক আছে, একটা ইউনিক নাম্বার দিয়ে কি, ডেট অফ বার্থ দিয়েও হবে না, মাতার নাম, পিতার নাম। তোমরা কারো বাবা মায়ের এনআইডি কার্ড থাকলে একটু এনআইডি কার্ডটা খুলে দেখবা, ওখানে দেখবা কি কি ফিল্ড আছে, বুঝছো? নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, আইডি নাম্বার। নাম দিয়েও ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, একটা আইডি নাম্বার থাকে ইউনিক, যেটা সবার ক্ষেত্রে। এটাই কি আমাদের সারা বাংলাদেশের সব মানুষ নিয়ে যেই ডেটাবেসটা তৈরি করা আছে সরকারের কাছে, তার প্রাইমারি কি হচ্ছে এই আইডি নাম্বারটা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আমরা আমাদের মেইন জিনিসে চলে আসি, ডেটাবেস রিলেশন। আমরা তো দেখলাম একটা বিশাল টেবিল যদি আমি বানাই, একটা টেবিলেই সব ডেটা আমি রেখা দিব, তাহলে তো হইল না। তাহলে ওই টেবিলটা অনেক বড় হয়ে যাবে, তাই না? বুঝতে পারতেছো? তুমি জাস্ট একটা ছোট্ট স্কুলের কথা চিন্তা করো, স্কুলের একটা ডেটাবেস বানাবা, ওই একটা টেবিলের মধ্যে যদি সব ঢুকাইতে চাও তাহলে কি হবে? কাহিনী চিন্তা করো, নাম, বাপের নাম, মায়ের নাম, অ্যাড্রেস থেকে শুরু করে হাফ ইয়ারলি পরীক্ষায় কত পাইছে, সিটি পরীক্ষায় কত পাইছে, ইয়ারলি পরীক্ষায় কত পাইছে, সব কিছু একটার মধ্যে ঢুকে যাবে। এটা কি পুরো একটা মানে ম্যাসাকার হয়ে যাবে। এটার জন্য আমরা যেটা করব, ছোট ছোট অনেকগুলা টেবিল বানাবো। এখানে ধরো স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফো আছে, এইটাতে ধরো ওর হাফ ইয়ারলি পরীক্ষার মার্কস, এইটাতে ধরো ওর সিটির পরীক্ষার মার্কস, ঠিক আছে? তারপর ধরো এইটাতে ও কোন কোন ক্লাবে আছে, এখানে ওর ওর ক্লাসের রুটিন কি। তারপর এগুলো এক একটা রিলেশনের মাধ্যমে কানেক্টেড থাকবে, এক একটার সাথে রিলেশন। তো আমরা এখন ওই যে রিলেশনাল ডেটাবেস বা ডেটাবেস রিলেশন, এই ব্যাপারটা দেখবো। ডেটাবেস রিলেশন মানে কি? এই যে টেবিলগুলা, এই টেবিলগুলার মধ্যে সম্পর্ক। রিলেশন কি হয়? দুইটা টেবিলের মাঝখানে হয়। একটা ডেটাবেসে অনেকগুলা টেবিল থাকতে পারে, এই সবগুলা টেবিলের যে কোনো দুইটার মাঝখানে রিলেশন থাকতে পারে, এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন। ওই রিলেশনগুলা কেমন হয়, কিভাবে হয়, সেগুলাই আমরা দেখব। বুঝতে পারছো সবাই? আমাকে বলো। সো এটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাই এখন পুরা বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহৃত, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে প্রশ্ন আসবে 5 স্টার।
তো এই যে রিলেশন, এই রিলেশনটা কয় প্রকার? এই রিলেশনটা কয় প্রকার? 3 প্রকার, মূলত 3 প্রকার, আরো বেশি আছে। দুইটা টেবিলের মধ্যে রিলেশনটা কয় প্রকার? 3 প্রকার। আমরা একটু দেখি। ধরো এই একটা টেবিল, ঠিক আছে, এই আর একটা টেবিল। একটা টেবিল মানে একটা ডেটাবেস। একটা টেবিলেও কিন্তু একটা ডেটাবেস হইতে পারে, আবার অনেকগুলা টেবিল নিয়েও একটা ডেটাবেস হইতে পারে। কাহিনী বুঝছো? এটা ধরো হেডার, ঠিক আছে। এরপর এই টেবিলে কি অনেকগুলা রেকর্ড আছে? এই টেবিলে কি অনেকগুলা রেকর্ড আছে? আছে তো, আছে না? সেম ভাবে চিন্তা করো, এই টেবিলেও কি অনেকগুলা রেকর্ড আছে? দুইটা টেবিল, একটা সাদা টেবিল, একটা হলুদ টেবিল। আচ্ছা, এই রেকর্ড গুলা হচ্ছে এক একটা উপাদান, এই টেবিলের এক একটা উপাদান। কাহিনী বুঝছো? এক একটা এলিমেন্ট। এই টেবিলের এক একটা উপাদান কি? এই রেকর্ড গুলা। ক্লিয়ার? এখন দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক যদি এরকম হয় যে এখানকার একটা রেকর্ডের সাথে এখানকার একটা রেকর্ডেরই সম্পর্ক থাকবে, বেশিও না কমও না। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? একটা রেকর্ডের সাথে ওই টেবিলের আর একটা রেকর্ডেরই সম্পর্ক, বেশিও না কমও না। বুঝাইতে পারছি? তাহলে এটাকে বলা হয় ওয়ান ওয়ান রিলেশনশিপ। ওয়ান ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। বুঝতে পারছো? একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা দেশ, কাল্পনিক দেশ, যেখানে একজন হাজবেন্ডের একজন ওয়াইফই থাকতে পারবে, কমও না বেশিও না, ঠিক আছে। ধরো সবাই ম্যারিড। কোনো একটা শহর, কোনো একটা গ্রাম চিন্তা করো। কোনো একটা গ্রামের জনসংখ্যা, আমি দুইটা টেবিল বানাইলাম। একটা গ্রামের যত ফিমেল আছে সবার ডেটাবেসটা হচ্ছে এইটা, যত মেইল আছে ওদের যেই টেবিলটা সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, সবাই বিবাহিত এবং সবার একজন করেই কি হাজব্যান্ড বা একজন করে ওয়াইফ আছে। তাহলে খেয়াল করো, এই টেবিলের সাথে এই টেবিলের যে সম্পর্কটা সেটা কি ওয়ান ওয়ান হবে না? অর্থাৎ একটা রেকর্ডের একটাই রেকর্ড কারেসপন্ডিং থাকবে। কাহিনী বুঝলাম? বুঝতে পারলাম? সবাই আমাকে বলো। ঠিক আছে, তাহলে এটা কি ওয়ান ওয়ান রিলেশনশিপ। এটা কি ওয়ান ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাই আমরা যাই। এর পরের টাইপের যে রিলেশনশিপ সেটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ। ফর এক্সাম্পল, এখানে একটা টেবিল আছে। এই টেবিলটা কিসের টেবিল? ধরো ফুটবল ক্লাবের টেবিল। স্পেনের যে ফুটবল ক্লাবগুলো আছে সেটার টেবিল। বা ধরো ইউসিএল খেলে কারা কারা, আমি তো ওইগুলা নাম জানি না। না, ধরো বিপিএল, বিপিএল এর যে টিমগুলো আছে, ধরো টিম নেম, এটা একটা টেবিল। এই টেবিলটা কি? বিপিএল টিমস, ঠিক আছে। টিম নেম। এখন টিমের যত ডিটেইলস ইনফো আছে সব এই টেবিলটায় আছে, বুঝছো? টিমের নাম, টিমের মালিকের নাম, টিমের 14 গোষ্ঠীর ইনফরমেশন এই টেবিলে আছে। তাহলে এখানে ধরো টোটাল কয়টা বিপিএল এ কয়টা টিম খেলছে এবার? ধরো কথার কথা 6টা বা 7টা টিম খেলছে, বরিশাল, রংপুর, চিটাগাং, ঢাকা, ঠিক আছে। বুঝতে পারছো? ধরো আমি কয়েকটা নাম লিখলাম। এখানে জাস্ট একটা কলাম দেখাইছি আমি, কিন্তু এরকম একটা কলাম না, আরো অনেক কলাম থাকতে পারে। টিমের নাম, মালিকের নাম, ওদের বাজেট কত, হ্যান ত্যান, অনেক কিছু, অনেক কিছু। সো বরিশাল, ঢাকা, চিটাগাং, খুলনা, সিলেট। আচ্ছা, আর এইটা হচ্ছে খেলোয়াড়দের একটা টেবিল, বুঝছো? খেলোয়াড়দের একটা টেবিল, যত খেলোয়াড় আছে, যত ক্রিকেট খেলোয়াড় আছে, হ্যাঁ, ওদের একটা টেবিল। ধরো ক্রিকেট খেলোয়াড়ের নাম, তারপর হচ্ছে বয়স, ওকে কত টাকা দেওয়া লাগবে,
ওর এনআইডি নাম্বার, ও 14 গোষ্ঠীর ইনফরমেশন এই টেবিলটায় আছে, বুঝছো? এটা হচ্ছে প্লেয়ার যারা যারা আছে, ঠিক আছে? ধরো নাম থেকে শুরু করে যত কিছু আছে সবাই। আচ্ছা, এখন একটা টিমে কয়জন খেলোয়াড় থাকবে আমাকে বলো তো? একটা টিমে কয়জন খেলোয়াড় থাকবে? একাধিক থাকতে পারে না? তাহলে এই সম্পর্কটা কেমন? এরকম ধরো অনেক প্লেয়ার আছে, ধরো এখানে তামিম, সাকিব, মুশফিক, এখন খেলা টেলা দেখায় না, ওরা অনেক আগে তখন দেখতাম, তখন তো এরাই ছিল, রুবেল, তাসকিন। হ্যাঁ, এখন ধরো বরিশালে কি একাধিক প্লেয়ার থাকতে পারে না? তাহলে একটা রেকর্ডের এগেনস্টে একাধিক, তাই না? তারপর ঢাকায় ধরো মুশফিক আছে, বাট একজন প্লেয়ার কিন্তু দুইটা টিমে থাকতে পারবে না। সাকিব একই সাথে ঢাকা আর বরিশালে থাকতে পারবে? বলো, থাকতে পারবে? না। থাকতে কি পারবে? না। তাহলে এই যে রিলেশনশিপ, এটা কেমন রিলেশনশিপ আমাকে বলো? ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। আমরা কি বুঝতে পারলাম? সবাই বলো, আমরা কি বুঝতে পারলাম? ওয়ান টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে মেনি টু মেনি। এবার আমরা কোনটায় যাব? মেনি টু মেনি। ধরো তোমরা ইউনিভার্সিটি, না ফর এক্সাম্পল ধরো তোমাদের 4th সাবজেক্ট সিলেক্ট করা যায় না, তাই তো? সিলেক্ট করা তো যায়, তাই না? 4th সাবজেক্ট সিলেক্ট করা যায়। ধরো তুমি এইচএসসি তে উঠে কি কি সাবজেক্ট চুজ করবা? কি কি সাবজেক্ট চুজ করবা? সাবজেক্টের ডিটেইলস দেওয়া আছে, সাবজেক্ট নেম, তারপর ডিটেইলস, ধরো এই সাবজেক্টটা কোন টিচার নিবে থেকে শুরু করে সবকিছু, ফিজিক্স, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে এগ্রিকালচার, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি। ঠিক আছে, দুইটা টেবিল। একটা টেবিল হচ্ছে সাবজেক্ট নেম, আরেকটা টেবিল হচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্টদের টেবিল, স্টুডেন্টদের যে ডেটাবেসটা, স্টুডেন্টস ডেটাবেস। এখানে কি আছে? স্টুডেন্টের রোল নাম্বার আছে, স্টুডেন্টের কি আছে, তারপর নেম আছে, আরো বিভিন্ন তথ্য। ওর ধরো 14 গোষ্ঠী আছে এখানে, 1 2 3 4 5 6, এরকম ভাবে ওর সবকিছু দেওয়া আছে। এখন এই একটা সাবজেক্ট একাধিক শিক্ষার্থী নিতে পারবে না? পারবে। আবার একজন শিক্ষার্থী সে একাধিক সাবজেক্ট নিতে পারবে না? পারবে, তাই না? তাহলে এই সম্পর্কটা কেমন আমাকে বলো? ফিজিক্স কে কে নিতে পারবে? ধরো ফিজিক্স সবাই নিল না, ফিজিক্স সবাই, ফিজিক্স তো নিতেই হবে, ম্যান্ডেটরি করে দিছে, বুঝছো? নাইলে দেখতে ফিজিক্স নিত না অনেকে। এরপর হায়ার ম্যাথ, ধরো হায়ার ম্যাথ সবাই নিল না, 1 নিল, 2 নিল, 3 নিল, 5 নাম্বার নিল, আর 6 নাম্বার নিল, বুঝছো? তাহলে এই যে সম্পর্কটা, এটা কি মেনি টু মেনি হয়ে গেল না? আমাকে বলো, এই যে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক, একটা টেবিলের একটা রেকর্ড আরেকটা টেবিলের মাল্টিপল রেকর্ডের সাথে সম্পর্কের মাধ্যমে থাকতে পারে, মেনি টু মেনি। তুমি কি ক্লিয়ার? বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? এটা বোঝাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কম্পিউটারের মধ্যে আমরা কি এরকম অ্যারো দিয়ে বুঝাবো যে এই দুইটা টেবিলের মধ্যে এরকম সম্পর্ক আছে, 1 to 1 সম্পর্ক আছে, এই দুইটা টেবিলের মধ্যে 1 to many সম্পর্ক আছে? আমি কি এমনি বুঝাবো? না, না। কম্পিউটারে কেমনে বুঝায় সেটা আমরা একটু পরে দেখবো, এখনই দেখবো।
তাহলে আমাদের যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক কয় প্রকার হইতে পারে? 3 প্রকার। 1 to 1, 1 to many, many to many। ক্লিয়ার? বুঝছো? হাজব্যান্ড ওয়াইফ, ফুটবল টিম ফুটবলার, স্টুডেন্ট সাবজেক্ট। বলো তোমরা কি মোটামুটি বুঝছো? তোমরা কি মোটামুটি বুঝছো? এখান থেকে একটু পড়ে নিতে হবে। চলো দেখি, আমরা আরো কিছু এক্সাম্পল এখানে দেখবো। সুন্দর করে লেখা আছে যে কয় ধরনের সম্পর্ক হইতে পারে? 1 to 1, 1 to many, many to many, many to many। আচ্ছা, এখন এগুলো আসলে ডেটাবেসে আমরা কেমনে প্রকাশ করব? পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। এটা তো 1 to many এর মতো রাখতেছে না। 1 to many হচ্ছে এটার একটার সাথে একাধিক। এখন সাকিব পি একই সাথে দুইটাতে খেলতে পারবে না। ওর জন্য এক টিমে একাধিক প্লেয়ার থাকতে পারবে, কিন্তু এক প্লেয়ার একই সাথে একাধিক টিমে থাকতে পারবে না। বুঝতে পারছো? 1 to many, এটার একটার সাথে ওটার মেনিটার সম্পর্ক, এটার একটার সাথে ওটার মেনিটার সম্পর্ক। মেনি টু মেনিতে কি? ফিজিক্স এই সাবজেক্ট নিতে পারে অনেক স্টুডেন্ট, আবার রোল নাম্বার 1 সে অনেকগুলা সাবজেক্টও নিতে পারে, বোথ সাইড থেকে, বোথ সাইড থেকে। এখন কম্পিউটারে আমরা এটা কেমনে প্রেজেন্ট করব? আচ্ছা, এখানে একটু হিজিবিজি আছে। আপাতত আমি কিছু জিনিস মুছে দিচ্ছি, এগুলার দিকে খেয়াল করার দরকার নাই, এগুলার দিকে খেয়াল করার দরকার নাই, ঠিক আছে? আমি কিছু জিনিস জাস্ট মুছে দিচ্ছি, এরপর খেয়াল করবা, তোমরা পরে বুঝতে পারবা। আমাদের কাছে দুইটা টেবিল আছে, হ্যাঁ, মনোযোগ। আমাদের কাছে কয়টা টেবিল আছে? দুইটা টেবিল। তুমি কি খেয়াল করতেছো? টেবিল এ, এখানে কি আছে? ইউজার আইডি আর ইউজার নেম। ইউজার আইডি 1 2 3, এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে এই টেবিলটার প্রাইমারি কি। হ্যাঁ, ইউজার নেম কি? রামেশ, রিয়া, আখিল। আচ্ছা, টেবিল বি, এটা আরেকটা টেবিল। এই টেবিলে কি? ওর একটা প্রোফাইল আইডি আছে, বুঝছো? এবং ওর প্রোফাইলের যত ডেটা, আমি ছোট দুইটা টেবিল নিছি, দুইটা বিশাল বিশাল টেবিল হইতে পারে, আপাতত ছোট ছোট দুইটা টেবিল। ক্লিয়ার? 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 বুঝাইতে পারলাম? এখন আমি বললাম এই দুইটা টেবিলের 1-1 রিলেশন আছে। কি আছে? 1-1। তার মানে এটার একটার সাথে এটার একটা রিলেশন, এটার একটার সাথে এটার একটা রিলেশন। তাহলে ইউনিকলি এটা আর এটা পেয়ার করবে না, ম্যাচ করবে না? বলো, এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করবে। সিরিয়ালি না হইলেও কোনোভাবে তো ম্যাচ করবে। এটার প্রাইমারি কির সাথে ওইটার একটা প্রাইমারি কির আসতে হবে। তুমি কি কিছুটা বুঝতে পারছো? তুমি কি কিছুটা বুঝতে পারছো? বলো। ধরো এই যে প্রোফাইল আইডি 01, তার ইউজার নেম হচ্ছে রামেশ। হ্যাঁ, রামেশ নামের তো একাধিক থাকতে পারে। তাহলে ওর ওর যে ইউজার আইডি সেটা 1 হইতে হবে। তাহলে আমি যদি এই যে টেবিল বি, সেখানে একটা কলাম অ্যাড করে দেই, সেটা হচ্ছে ইউজার আইডি। এই ইউজার আইডিটা আমি কই থেকে নিব? এখান থেকে নিব। ইউজার আইডি 1 এটা এখানে দিয়ে দিব, ইউজার আইডি 2, ইউজার আইডি 3। তাইলে কি এই দুইটা টেবিলের একটা সম্পর্ক হয়ে গেল না? আমাকে বলো, তাইলে কি আমি কি এখান থেকে বলতে পারবো না প্রোফাইল আইডি 01, ওর ইউজার আইডি হচ্ছে 1, তাহলে ওর নাম কি? আমি এই টেবিলে 1-এ চলে যাব, ওর নাম হচ্ছে রামেশ। প্রোফাইল আইডি 02, ওর ইউজার আইডি কি?